বন্ধুরা, পলিটিক্যাল সায়েন্স আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমার আলোচনার টপিক হলো, ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, অথবা ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে আদৌ যুদ্ধে যাবে? বর্তমান রাজনৈতিক পরিবেশকে কেন্দ্র করে ভারত আসলে কি কি পদক্ষেপ নিতে পারে, সেটা নিয়ে আজকে আমি মূলত আলোচনা করব। তো আলোচনাটি বুঝতে গেলে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আমার আলোচনার শুরুতে আমার প্রথম যে যুক্তিটা দাঁড় করাতে চাই বা প্রথম যে যুক্তিটা দিতে চাই সেটা হলো যে, ভারত যদি প্রয়োজন হয় বর্তমান রাজনৈতিক পরিবেশকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ ভারতের অনুকূলে আনার জন্য, ভারত প্রয়োজন হলে যুদ্ধ করবে বাংলাদেশের বিরুদ্ধে। এর সম্ভাব্য কতগুলো কারণ নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। এর মধ্যে আমি প্রথমত যদি আলোচনা করি, ভারত হচ্ছে সারা পৃথিবীতে একটি পঞ্চম সুপার পাওয়ার দেশ হিসাবে তারা নিজেদেরকে দাবি করে, এবং তারা কিন্তু অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চীন তাদের মতো নিজেদেরকেও একটা হেজিমনি দাঁড় করানোর চেষ্টা করে, অর্থাৎ রিজিওনাল হেজিমনিটা তারা বজায় রাখার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে ভারতের বৈদেশিক মুদ্রা অর্জনের চতুর্থতম উৎস, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত চতুর্থতম উৎস হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন করে। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ভারত থেকে বাংলাদেশে কিন্তু তার রেল যোগাযোগ এবং তার অর্থনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো মোটামুটি রূপে বন্ধ রয়েছে। তো এই বন্ধ থাকার কারণে ভারতে কিন্তু অর্থনৈতিক একটা সংকটের একটা সম্ভাবনা দেখা দিতে পারে, বা একটা অর্থনৈতিক ধাক্কা পড়তে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি মনে করি এই বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এই ভারতের অর্থনীতিকে একটা ধাক্কা দিয়ে মোদী সরকারকে নড়বড়ে করে দিতে পারে। এই জন্য আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় বা ভারতের একটা বন্ধু সরকার প্রতিষ্ঠা করা মোদী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। কিন্তু মেজরিটি বাংলাদেশি লোকজন হচ্ছে মোদি বা ভারত বিরোধী। তো সেই ক্ষেত্রে ভারত যদি বাংলাদেশকে নিয়ন্ত্রণ না করতে পারে, তখন কিন্তু ভারতপন্থী সরকার বসানোর জন্য আমি মনে করি সে সর্বাত্মক যুদ্ধের জন্য অংশগ্রহণ করতে পারে। আর এই ক্ষেত্রে আরও একটা রিজন হচ্ছে, প্রথমত ভারত যেটা করতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, প্রথমত হচ্ছে সে ডিপ্লোম্যাটিক বিভিন্ন পলিসিগুলো গ্রহণ করতে পারে। যেমন রাজনৈতিক বন্যা, এই বন্যাটা কিন্তু মূলত আসলে এটা কিন্তু কোনো ধরনের প্রাকৃতিক বন্যা বলে আমি মনে করি না। আমি মনে করি এটা 80% হচ্ছে রাজনৈতিক বন্যা, এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে ভৌগোলিকভাবে জিওপলিটিক্স দিয়ে এবং কূটনৈতিকভাবে নানাভাবে চাপে ফেলার চেষ্টা করা, চাপে ফেলে ডক্টর ইউনূস সরকারকে পতন ঘটিয়ে একটি নির্বাচিত সরকার আনা, এবং ওই সরকারকে নির্বাচনে আসতে এবং ক্ষমতায় আসতে ভারত সাহায্য করবে, এবং এর মাধ্যমে ভারত তার বন্ধু রাষ্ট্রকে খুঁজে পাবে, এবং বাংলাদেশ যে ভারতের একটা চতুর্থ অর্থনৈতিক দেশ সেটাকে ভারত রক্ষা করতে সক্ষম হবে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে, এই যে রাজনৈতিক বন্যায় ভারত মূলত চাচ্ছে যে তার একটি বন্ধু রাষ্ট্রকে আনা, এবং হচ্ছে বাংলাদেশকে এটা বোঝানো যে তোমরা যদি বেশি বেশি করো তাহলে কিন্তু যুদ্ধ ছাড়াই আমরা জিওপলিটিক্সভাবে তোমাদেরকে আমরা নিঃশেষ করে দিতে পারি। তারপর হচ্ছে আমি কিন্তু মোটামুটি কথাগুলো বলছি। আর যদি যুদ্ধে লিপ্ত হয়, এইখানে একটা কথা বলে রাখি, বাংলাদেশ হয়তো ভাবতে পারে যে আমাদের সাথে চীন দাঁড়াবে যদি যুদ্ধে লিপ্ত হয়, এছাড়া হচ্ছে আমাদের সাথে হচ্ছে 7 সিস্টার থাকবে। না, আমি মনে করি চীন থাকবে না। কেননা এখনো পর্যন্ত পৃথিবীর বড় বড় গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোতে চীন সশস্ত্রভাবে অস্ত্র হাতে নেয় নাই বা কোনো দেশের বিরুদ্ধে দাঁড়ায় নাই। তারা হচ্ছে নেকড়ে কূটনৈতিক প্রয়োগ করে, অর্থাৎ তারা হচ্ছে অর্থ, ঋণ এইগুলো দিয়ে হচ্ছে তারা বিভিন্ন ধরনের করে, তাদের রিজিওনাল হেজিমনিটা প্রতিষ্ঠা করতে সক্ষম করে। তো আমি মনে করি চীন কখনো সশস্ত্র যুদ্ধে জড়াবে না। আরেক কথা হচ্ছে, বাংলাদেশে সশস্ত্র যুদ্ধে না জড়ানোর চেষ্টা করবে। তো যদি বাংলাদেশের জনগণ ভারত বিমুখী হয় এবং সরকারও ভারত বিমুখী হয়, ভারতকে কোনো ক্রমেই হচ্ছে সমর্থন করে না, তখন ভারত তার নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য সে কিন্তু বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করবে বলে আমি মনে করি। যেমন করে রাশিয়া তার ইউক্রেনকে দখল করা বা ইউক্রেনকে তার আয়ত্তে রাখা, এটা কিন্তু রাশিয়ার একটা বাঁচা মরার লড়াই। তো এই ক্ষেত্রে রাশিয়া কিন্তু তার নিজের সিকিউরিটি প্লাস রিজিওনাল হেজিমনি এইগুলো বজায় রাখার জন্য সে কিন্তু ইউক্রেনে বাধ্য হয়েছে যুদ্ধ করার জন্য, অর্থাৎ
তার নিজের নিরাপত্তার জন্য। ঠিক তেমনিভাবে বাংলাদেশ যদি আমেরিকাপন্থী হয়ে যায়, অর্থাৎ ডক্টর ইউনূস পুরোপুরি আমেরিকাপন্থী মোটামুটি বলা চলে, তো যদি পুরোপুরি আমেরিকাপন্থী হয়ে যায়, বাংলাদেশ যদি ভারতকে কোনো তোয়াক্কা না করে এবং আমেরিকাপন্থী হয়ে গেলে কিন্তু সেখানে একটা চীনের সাথে একটা দ্বন্দ্ব হয়ে যায়। কারণ চীন ভারত এরা কেউ চায় না ওইভাবে মন থেকে যে এখানে আমেরিকা আসুক, তারা চায় এই অঞ্চলটাতে তারা আধিপত্য বিস্তার করুক। তো সব কিছু মিলে আমি মনে করি যদি মানে এই বিষয়গুলো ঘটে, আমরা যদি সম্পূর্ণ ভারতকে আমাদের শত্রু হিসাবে গণ্য করি, ভারতকে আমাদের বন্ধু রাষ্ট্র হিসাবে না তৈরি করি, তাহলে ভারত আমাদের বিরুদ্ধে, রাশিয়া যেভাবে ইউক্রেনের সাথে যুদ্ধ অংশগ্রহণ করছে, ভারতও আমাদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করতে পারে। তো আর এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা হলো যে এই যে 7 সিস্টার, আমরা বাঙালিরা বা বাংলাদেশিরা অনেকেই বলতেছে যে আমরা কি করি 7 সিস্টারকে স্বাধীন করে দেব। আমি মনে করি আপনি যখন 7 সিস্টারকে স্বাধীন করার জন্য আপনি যখন অ্যাটাক করবেন বা তাকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করবেন, তখন কিন্তু আপনি ভারতের মূল ভূখণ্ডেই অ্যাটাক করতেছেন বা সাহায্য করতেছেন। তখন কিন্তু আপনি যখন 7 সিস্টারকে সাহায্য করতে যাবেন বা 7 সিস্টারকে উস্কে দিতে যাবেন, তখন কিন্তু ভারত নিজের অখণ্ডতা রক্ষা করার জন্য আপনাকে সবার আগে শেষ করে দিতে চাইবে। সো এটা হচ্ছে ভারতের একটা ইনল্যান্ড সিকিউরিটির বিষয়, অর্থাৎ তার নিজের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়। সো আপনি যদি মানে সম্পূর্ণরূপে ভারতভূমিকে হন বা ভারত বিরোধী স্লোগান তোলেন, তো ভারত আমি মনে করি প্রথমত হচ্ছে সর্বাত্মক কূটনীতি অ্যাপ্লাই করবে, যা যা কূটনৈতিকভাবে অ্যাপ্লাই করা যায়। তারপরেও যদি ভারত হেরে যায়, তখন তারা সশস্ত্র যুদ্ধে জড়ায় যাবে। আমরা দেখছি যে এই বন্যাটা কিন্তু পুরোপুরি হচ্ছে একটা রাজনৈতিক বন্যা। এই রাজনৈতিক বন্যায় মোটামুটি ভারত ফেইলিওর হবে, কারণ এটা হচ্ছে একটা জাতীয় ঐক্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের মানুষ। যেইভাবে বাংলাদেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএইচসি এবং আসুন্না ফাউন্ডেশন এবং বিভিন্ন মাধ্যমে মানে জনগণের পাশে দাঁড়িয়েছে, দেশকে গঠন করার জন্য চেষ্টা করতেছে। তো আমি মনে করি এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক, এবং এই ঐক্য দিয়ে ভারতকে পতন ঘটানো সম্ভব, অর্থাৎ ভারত বিমুখী, অর্থাৎ ভারতকে ছাড়াই আমরা আমাদের সমস্যা সমাধান করতে সম্ভব। তো এই ক্ষেত্রে আমি মনে করি ভারত থেমে যাবে না। ভারত যখন কূটনীতি অ্যাপ্লাই করার পরে আর কোনো ওয়ে পাবে না, তখন কিন্তু ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। আপনি যদি দেখেন ভারত এবং বাংলাদেশের সাথে ঠিক রাশিয়া ইউক্রেনের একটা হুবহু সিমিলারিটিস আছে, কারণ এই অঞ্চলে চায় ভারত থাকতে। আমরা যদি আমেরিকাপন্থী ডক্টর ইউনূস সরকারকে সমর্থন করি, তখন কিন্তু ভারতের একটা আধিপত্য কমে যাবে, আর চীনের তো আধিপত্য তেমন থাকবেই না। সো এই ক্ষেত্রে ভারত চাইবে, মানে মন থেকে চাইবে যে আমেরিকা না আসুক। যদিও আমেরিকা ভারতের একটা গুরুত্বপূর্ণ বন্ধু, তারপরেও কিন্তু দেশের ইন্টারনাল পলিটিক্স ঠিক রাখার জন্য সে চাইবে না যে এখানে আমেরিকা আসুক। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে এই বিষয়টাতে সব কিছুতে আমেরিকা ইন্টারফেয়ার করতেছে, অর্থাৎ হস্তক্ষেপ করতেছে, ভারতকে প্রাধান্য দিচ্ছে না, চীনকেও প্রাধান্য দিচ্ছে না, তখন কিন্তু তারা একটা গোলযোগপূর্ণ অবস্থা সৃষ্টি করবে। এছাড়া আমেরিকার মূল টার্গেট হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার একটা আধিপত্য প্রতিষ্ঠা করা, অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে কোয়াড একটা সামরিক জোট আছে, ওই কোয়াডে বাংলাদেশকে অংশগ্রহণ করতে বলা হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে, কিন্তু করে নাই। তো তাদের টার্গেট হচ্ছে ইউনূস সরকারের আমলে একটা কোনো ক্রমে যদি কোয়াডে অন্তর্ভুক্ত করা যায়, তখন কিন্তু বাংলাদেশ চীন থেকে সরে আসবে। কারণ তখন চীন থেকে সরে আসবে বলতে হচ্ছে তখন কিন্তু চীনের আধিপত্য থাকবে না, তখন চীন কিন্তু ভারতকে উস্কে দিতে পারে, নানাভাবে উস্কে দিতে পারে। সো এই ক্ষেত্রে আমরা দেখি যে একটা সর্বাত্মক যুদ্ধের একটা সম্ভাবনা আছে। সো আমাদের এই ক্ষেত্রে উচিত যে আমরা হিংসাত্মক বা যুদ্ধমূলক কথাবার্তা দিয়ে ভারতকে উস্কে না দিয়ে আমাদের উচিত কৌশলে জিনিসগুলো সমাধান করা। এছাড়া আমি যেটা মনে করি, এই রাজনৈতিক বন্যায় ভারতের সাথে চীনের হাত আছে এবং মায়ানমারও হাত মিলাতে পারে। ত্রিদেশীয় একটা জোট করে এইখানে প্রত্যক্ষভাবে ভারত যুদ্ধ থাকতে পারে এবং পরোক্ষভাবে হচ্ছে চীন এবং মায়ানমারের সমর্থন থাকতে পারে। তো এইগুলো হচ্ছে সম্ভাব্য কারণ। তো আমি যেটা মনে করি, আমাদের উচিত এইভাবে মানে প্রতিহিংসামূলক ভারত বিদ্বেষী বক্তব্য না দিয়ে কৌশলে কূটনৈতিকভাবে সমস্যাগুলো সমাধান করা। তো আশা করি আপনারা ভিডিওটি যদি পুরোটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন।